আগামী 23শে আগস্ট প্রধানমন্ত্রী যাচ্ছেন ইউক্রেনে। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইউক্রেন সফর নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছে। আপনারা জানেন রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সুগঠিত এবং ভারতের সাথে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক রাজনৈতিক এবং কূটনৈতিক সীমা ছাড়িয়ে দুই দেশের সম্পর্ককে আরো মজবুত করেছে। ঠিক এখানেই ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী যাওয়ার ফলে অনেক প্রশ্নচিহ্ন অন্তত পশ্চিমী মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে তুলে দিয়েছে এবং ভারতবাসীরাও এই প্রশ্ন শুরু করেছে, তাহলে কি রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পিছনে ভারতের অন্য কোনো কূটনৈতিক চাল আছে? এই সবকিছুই আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের বলে রাখা দরকার, আমেরিকা এর আগে বারংবার চেয়েছে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে ভারতবর্ষ যেন নিজেদের অংশগ্রহণ করে, অর্থাৎ ভারত যেন নিজে জেজে থেকে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ শেষ করার দিকে এগিয়ে নিয়ে যায়। এর পিছনে আমেরিকারও স্বার্থ ছিল অনেক, কারণ আপনারা সকলেই জানেন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক নিঃসন্দেহে একটা ভালো জায়গায় নেই। ফলে রাশিয়া যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ঘোষণা করে বসে, তাহলে আমেরিকাও যেহেতু বিভিন্ন দেশে তাদের আধিপত্য বিস্তার করেছে তাহলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এফেক্টেড হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দপ্তর এবং ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দেয় রাশিয়া এবং ইউক্রেনের মাঝে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে না ভারত, তা নিঃসন্দেহে আমেরিকার কাছে একটা বিশাল ধাক্কা। আপনারা জানেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যখন 2 বছর আগে শুরু হয়েছিল, ভারত একাধিক ক্ষেত্রে নিজেদের একটা অদ্ভুত অবস্থান মেনটেন করেছে, অর্থাৎ কোনোভাবেই এই দুই দেশের মধ্যে দুই যুদ্ধের মধ্যে নিজে থেকে ঢোকেনি। তারা একদিকে যেমন জাতিসংঘে যে ভোটাধিকার হয়েছিল সেখানে মস্কোর বিরুদ্ধে ভোট দিয়েছে, আবার যুদ্ধবিগ্রস্ত অবস্থায় থাকা ইউক্রেনকে ওষুধও সরবরাহ করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের যে ব্যবসায়িক লেনদেন, অর্থাৎ বিপুল পরিমাণ একটা জ্বালানি পেট্রোল ডিজেল রাশিয়া থেকে ভারতে আসে, এই সম্পর্ক পরবর্তীকালে মজবুত হয়েছে এবং ব্যবসা বাণিজ্য রাশিয়ার সঙ্গে কালক্রমে ঊর্ধ্বগতিতে বেড়েছে। ফলে রাশিয়া এবং ইউক্রেন দুজনের সঙ্গেই ভারত কিন্তু অতীত থেকে বর্তমান এক সুন্দর বন্ধুত্বপূর্ণ বা মধুর সম্পর্ক বজায় রেখেছে। এর মাঝেই 22শে আগস্ট প্রধানমন্ত্রী যাচ্ছেন পোল্যান্ডে। পোল্যান্ড হলো রাশিয়ার অন্যতম শত্রু এবং পোল্যান্ডের সাথে রাশিয়ারও একাধিকবার যুদ্ধ হয়েছে। এই পোল্যান্ড থেকে নরেন্দ্র মোদী যাবেন ইউক্রেনে। এইখানেই জল্পনা বাঁধতে শুরু করেছে, তাহলে কি ভারত রাশিয়ার সঙ্গে এক দূরত্ব বৃদ্ধি করতে চাইছে? কারণ এই অবস্থায় ইউক্রেনের সফর নতুন করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ কতটা ভবিষ্যতে সীমাবদ্ধ থাকবে সেই নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আর এখানেই ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই সফরকে কেন্দ্র করে নতুন কোনো জল্পনার প্রয়োজন নেই। এই সফরের মধ্যে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাল নেই এবং ভারত নিজে থেকে কোনোভাবেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে থার্ড পার্টি হিসাবে মিডিওকার হিসাবে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তৈরির জন্য চেষ্টা করবে না। এই সফর নিঃসন্দেহে কমিউনিকেটিং একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ইউক্রেন সফর ভারতবর্ষের ইতিহাসে 40 বছরে এই প্রধানমন্ত্রী প্রথমবার সফর হচ্ছেন, তার একটাই কারণ ইউক্রেনের সাথে একটা কমিউনিকেশন চ্যানেল ডেভেলপ করার জন্য। ভারত নিজে থেকে আমেরিকা এবং ইউক্রেনের মাঝে ঢুকবে না, কিন্তু যদি কোনো দেশ চায় ভারত নিজে থেকে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বার করে ফেলুক, তাহলে নিঃসন্দেহে ভারত দুই দেশের মধ্যে মিডিওকার হিসাবে কাজ করতে পারে। আমেরিকার যে স্বভাবটা আছে আপনারা জানেন, ভারত যখন পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ সংগ্রামে লিপ্ত ছিল, তখন আমেরিকা বাইরে থেকে এমন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে যে রাজনীতিটা আরো বিস্তর একটা গভীরে গিয়ে ক্ষতচিহ্ন তৈরি করেছে। বা বর্তমান সময়ে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে ভারত যখন চেয়েছিল আমেরিকা মিডিওকার হিসাবে কাজ করুক বা আমেরিকা শেখ হাসিনাকে জায়গা দিক, তখন আমেরিকাও কিন্তু ভারতের দাবিটা কার্যত নস্যাৎ করে দেয়। ফলে এক্ষেত্রে পাল্টা হিসাবে আমেরিকার দাবিটা কার্যত নস্যাৎ করে দিল ভারত, যারা কোনোভাবেই রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধের মধ্যে থাকবেও না। এবার আসি যুদ্ধের বর্তমান চেহারায়। এক্স্যাক্টলি যদি আপনারা দেখেন বর্তমান সময়ের যুদ্ধটা ঠিক কোন জায়গায় আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন ইউক্রেনের এক বিস্তীর্ণ অঞ্চল অলরেডি দখল করে নিয়েছে রাশিয়া
এবং এর পাল্টা হিসাবে ইউক্রেন রাশিয়ার ক্রুক্স অঞ্চলকে দখল করে দিয়েছেন এবং এটা মনে করা হচ্ছে যে পরবর্তীকালে ক্রুক্স অঞ্চল থেকে ইউক্রেনের যে সেনাবাহিনী ন্যাটো রাশিয়ার উত্তর দিকে ধেয়ে যেতে পারে এবং রাশিয়ার সবথেকে বড় শহর মস্কো তারা দখল করার পথে যেতে শুরু করেছে। এখানে পুতিনের হাতে অপশনও কমতে শুরু করেছে। যদি ক্রুক্স অঞ্চলকে রাশিয়া ফের একবার দখল করতে চায় তাহলে এই মুহূর্তে ওদের প্রায় 50 থেকে 60,000 সেনাবাহিনী ওই জায়গায় ডিপ্লয় করতে হবে, যেটা রাশিয়ার পক্ষে কার্যত অসম্ভব। পাশাপাশি ইউক্রেন মনে করছে রাশিয়া হয়তো বেলারুশের অঞ্চলে প্রায় 1.5 লক্ষ সেনাবাহিনী অলরেডি মজুত করে দিয়েছে, কারণ ইউক্রেন বেলারুশ দিয়ে রাশিয়ায় বিভিন্ন জায়গায় ঢুকতে পারে বলেও মনে করা হচ্ছিল। সব মিলিয়ে এই প্রান্তিক অঞ্চল অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার প্রান্তিক অঞ্চল দুপক্ষই ভীষণ মাত্রায় সেনাবাহিনী মজুত করে রেখেছে এবং মনে করা হচ্ছে এখানে একটা ক্রস ফায়ারিং যে কোনো সময় হতে পারে। এই সময় নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর নিঃসন্দেহে নতুন করে উত্তেজনা এবং সারা বিশ্বের কাছে নতুন বার্তা দিতে পারে বলে মনে করছেন কূটনীতিবিদরা। আপনাদের বলে রাখা দরকার, দুই দেশের যুদ্ধ কখনো থার্ড পার্টি নিজে থেকে ইন্টারভেন করে বন্ধ করতে পারে না। যদি দুই দেশ নিজে থেকে উৎসাহী না হয়, যদি একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো করার দুই দেশই চেষ্টা না করে, তাহলে কোনোভাবেই থার্ড পার্টি নিজে থেকে কোনো ইন্টারনাল পলিটিক্সে ঢুকে সেই দুই দেশের সম্পর্ক মজবুত করতে পারে না। উদাহরণস্বরূপ আপনাদের বলি, বাংলাদেশের সাম্প্রতিককালে শেখ হাসিনার এই ছাত্র আন্দোলনের বিপক্ষে যখন গদিটা টলমল করেছে, তখনও কিন্তু ভারত নিজে থেকে মিডিয়াম হিসাবে কাজ করেনি। দুই দেশের ইন্টারনাল পলিটিক্সে ভারত এর আগে ঢুকেছে, এই অভিযোগ শোনা কখনোই যায়নি। পাশাপাশি ভারত এই চেষ্টা করেছে যেই দেশে যেই সরকারই থাকুক তাদের সঙ্গে যেন ভারতের কমিউনিকেশন চ্যানেল বা এই যে সম্পর্ক এটা যেন বজায় থাকে। ইউক্রেন সফর ও প্রধানমন্ত্রী ঠিক তার জন্যই হচ্ছে। এবার আসি যুদ্ধের কথায়। পুতিনের হাতে অপশন কি এখন? ইউক্রেন যেভাবে ক্রুক্স অঞ্চল থেকে তাদের সেনাবাহিনীকে উত্তর দিকে নিয়ে যেতে সদা সচেষ্ট হয়েছে এবং বেলারুশ অঞ্চলে প্রায় 1.5 লক্ষ সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়েছে, তাই রাশিয়ার কাছে অপশন হলো দুটো। এক, অনেকে মনে করছেন রাশিয়া এই ক্রুক্স অঞ্চল সংলগ্ন জায়গায় ছোটখাটো একটা নিউক্লিয়ার অ্যাটম বোম বা পারমাণবিক একটা বোমার একটা প্রয়োগ ঘটাতে পারে, যার প্রভাব শুধুমাত্র রাশিয়ার প্রান্তিক অঞ্চলে থাকে। এক্ষেত্রে বলে রাখা দরকার, ক্রুক্স অঞ্চল সংলগ্ন দুটি জায়গা থেকে মানুষকে অলরেডি রাশিয়া কিন্তু সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। 2 নম্বর যেটা পুতিন করতে পারে বলে আমার মনে হয় তা হলো রাশিয়ার সাধারণ জনগণকে আবার বলতে পারে যে তোমরা সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনী হয়ে যুদ্ধ করো। এক্ষেত্রে কিন্তু পুতিন যদি এটা বলে তাহলে নিঃসন্দেহে রাশিয়ার সাধারণ মানুষ কিন্তু ফের একবার পুতিনের উপর কিন্তু খেপে যেতে পারে, যেটা পুতিন কোনোভাবেই চাইবে না। এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ক্রস ফায়ারিং হতে পারে এবং আমার মনে হচ্ছে দুই দেশই একটা সমঝোতাতে আসতে পারে, দুই দেশের কিছুটা জায়গা একে অপরকে দিয়ে এই বিষয়টা শেষ হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কোনোভাবেই সমঝোতা করে মিটবে বলে আমার মনে হচ্ছে না। এর মধ্যে প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর কি হতে পারে? আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য কিছুদিন আগে প্রকাশ পেয়েছে, যেখানে ইউক্রেন নাকি এই পুরো যুদ্ধ বিধ্বস্ত জায়গায় রাশিয়ার আক্রমণের ফলে প্রায় $486 বিলিয়ন ক্ষতি হয়েছে। 486 বিলিয়ন ডলার, এর পরিমাণটা কিন্তু কয়েক হাজার কোটি টাকা। ইউক্রেন চাইতে পারে ভারত যেন এই কিছু পরিমাণ টাকার কিছুটা যেন সাহায্য অন্তত ইউক্রেনকে করে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের বর্তমান এই যে ফরেন অর্থনীতির এই যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, তার সবচেয়ে সর্বোচ্চ লেনদেনের পরিমাণ হলো $670 বিলিয়ন। এই 670 বিলিয়ন ডলারের কিছুটা অংশ যদি ইউক্রেনকে দেওয়া যায় তাহলেও কিন্তু ভারতের যে অর্থ তাই কিন্তু টান পড়তে পারে। এবার ভারতের ট্যাক্সের টাকা ইউক্রেনকে দিয়ে ভারত সরকার কতটা সাহায্য করবে সে তো সময় বলবে। তবে এক্ষেত্রে ইউক্রেন কি করছে, ইউক্রেন সিম নদীর উপরে যে সেতু ছিল সেগুলো একাধিক আক্রমণ করে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যেন রাশিয়া ওই নদী মারফত কোনো অস্ত্র সরঞ্জাম আর সেনাবাহিনীতে না বা সেনাবাহিনীর ঘাঁটিতে না পৌঁছে দিতে পারে। সমস্ত রাশিয়ার যে যোগাযোগ চ্যানেল সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। আলটিমেটলি ইউক্রেন যে পন্থাটা অবলম্বন করছে তা কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় এরকম মনে হচ্ছে না। পাশাপাশি 2020 যে সামিট হয়েছে, পিস সামিট ইউক্রেনে হয়েছে, সেখানেও কিন্তু রাশিয়ার কাউকেই আমন্ত্রণ করা হয়নি। সব মিলিয়ে বলা যায় এই পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই সফরে যাওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। একই সঙ্গে এই যে জিওপলিটিক্যাল যে
হিস্ট্রি সেটা যেমন আগামী কয়েকদিনের মধ্যে বদলে যেতে পারে তা মনে করছেন কূটনীতিবিদরা। এবার দেখার বিষয় প্রধানমন্ত্রী সফর কতটা সুরক্ষিত বলয়ের মধ্যে দিয়ে শেষ হয় এবং যে ইউক্রেনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভারত থেকে ঠিক কি সাহায্য চান অর্থ সামগ্রী ছাড়া। অর্থ যদি চায় ভারতীয়রা কি মনে করছেন তাদেরকে এই অর্থ দেওয়া যেতে পারে, এই প্রশ্ন আমার থাকলো। কিন্তু এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যে জল্পনা উস্কে দেওয়া হচ্ছে যে রাশিয়া পরবর্তীকালে এই সফরকে কেন্দ্র করে কি ভাববেন, তারা কি সরাসরি যুদ্ধের পথ বেছে নেবেন, যদি যুদ্ধ হয় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, আমি জানি না। কমেন্টে জানাবেন আপনাদের কথা। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আমি সহজ ভাষায় আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করলাম। ধন্যবাদ।